পরাণমণ্ডলের মধ্যে দিয়ে বঙ্গদেশের কৃষককুলের দুর্দশার স্বরূপ কীভাবে ব্যক্ত হয়েছে সাম্যপ্রবন্ধ অবলম্বনে লিখুন। টার্ম এন্ড এক্সামিনেশন ডিসেম্বর 2013, জুন 2014। পরাণমণ্ডল চরিত্রটির মাধ্যমে বঙ্গদেশে কৃষক এবং জমিদার সম্বন্ধে বঙ্কিমচন্দ্র কী বলতে চেয়েছেন পঠিত প্রবন্ধ অবলম্বনে লিখুন। টার্ম এন্ড এক্সামিনেশন ডিসেম্বর 2015, জুন 2016। সাম্যপ্রবন্ধ অবলম্বনে জমিদারদিগের দ্বারা অনুষ্ঠিত অনেক সৎকার্যর পরিচয় দিন এবং স্বদেশের জনসংখ্যা 99% কৃষকের সামাজিক দুরবস্থা দুর্গতির কারণ ব্যাখ্যা করুন। অ্যাসাইনমেন্ট, জুন 2019। ভিডিওর শুরুতে যে প্রশ্নগুলি আপনি দেখতে পাচ্ছেন, এই প্রশ্নগুলির উত্তর আপনাকে তৈরি করার জন্য ভিডিওয় দেওয়া উত্তরটিকে খুব ভালো করে দেখতে হবে এবং শুনতে হবে। সম্পূর্ণ ভিডিওটিকে যদি ভালো করে দেখেন এবং শোনেন, তাহলে এই উত্তরটি থেকেই আপনি ভিডিওর প্রথমে যে 3টি প্রশ্ন দেখলেন সেই প্রশ্নের উত্তরগুলিকে তৈরি করে ফেলতে পারবেন। পরীক্ষার জন্য প্রশ্নের উত্তরগুলি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটিকে স্কিপ না করে দেখুন এবং শুনুন আর প্রশ্নের উত্তরগুলিকে তৈরি করে ফেলুন। প্রবন্ধ সাহিত্য ও শৈলীবিজ্ঞান বিষয়ের প্রথম প্রবন্ধ সাম্য। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত এই সাম্য প্রবন্ধ থেকে আরও কিছু প্রশ্নের উত্তর করে দেওয়া রয়েছে আমার চ্যানেলের ভিডিওতে। আমার চ্যানেলের পিজি সেকেন্ড ইয়ারের প্লেলিস্টটি থেকে সেই ভিডিওগুলিকে আপনি দেখে নিতে পারেন। সাম্য প্রবন্ধ থেকে যে কোনো ধরনের প্রশ্নের উত্তর তৈরি করার জন্য আপনার এই ভিডিওগুলি খুবই সহায়তা করবে। আপনি অবশ্যই চ্যানেলের পিজি সেকেন্ড ইয়ারের প্লেলিস্টটি থেকে ভিডিওগুলিকে দেখে নিন। এবার শুরু করছি উত্তর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার সাম্য প্রবন্ধের 3য় পরিচ্ছেদে বঙ্গদেশের কৃষকদের দুরবস্থার বর্ণনা প্রসঙ্গে পরাণমণ্ডল চরিত্রের উপস্থাপনা করেছেন। সেই সঙ্গে তিনি বর্ণনা করেছেন দরিদ্র প্রজাগণের ওপর জমিদারদিগের অত্যাচারের কাহিনী। পরাণমণ্ডল বঙ্গদেশের কৃষককুলের প্রতিনিধি স্বরূপ সারা বছর ধরে তার পরিশ্রম এবং দুরবস্থা বর্ণনার মধ্যে দিয়ে প্রাবন্ধিক কৃষক সমাজের অবস্থাকে তুলে ধরেছেন। পরাণমণ্ডল একজন দরিদ্র কৃষক। তার সম্বল বলতে নিজের কিছুটা জমি, কিন্তু সে জমিতে ফসল ফলানোর জন্য তাকে জমিদার বা মহাজনের কাছ থেকে টাকা ধার নিতে হয়। জমিদারবাবু যখন নিজের অন্দরমহলে বসে স্ত্রী ও কন্যার সৌন্দর্য নিরীক্ষণ করে পরাণমণ্ডল তখন ভাদ্রের দুপুর রৌদ্রে খালি মাথায় খালি পায়ে 1 হাঁটু কাদার ওপর 2টো অস্থিচর্ম বিশিষ্ট বলদ আর ভোতা হালের দ্বারা জমিতে চাষের কাজে ব্যস্ত থাকে। এরপর সন্ধ্যাবেলায় বাড়ি গিয়ে ভাঙা পাত্রে রাঙা রাঙা বড় বড় ভাত নুন লঙ্কা দিয়ে আধপেটা খেয়ে গোয়ালের একপাশে ঘুমিয়ে পড়ে। তার পরের দিন সে যখন সকালে জমিতে কাজে যাবে, তখন হয় জমিদার বা মহাজনের পেয়াদা এসে দেনার দায়ে তাকে ধরে নিয়ে যাবে, অথবা জমি চাষ করার সময় জমিদার জমিটা কেড়ে নেবে। জমি কেড়ে নিলে সে বছর আর তার চাষ করা হয় না। পরিবারের সকলকে উপোস করে থাকতে হয়। পরাণমণ্ডলের মতো চাষিরা যদি চাষ করতে পারে, তবে পৌষ মাসে ধান কাটার পরে তাদেরকে পৌষের কিস্তির খাজনা জমা দিতে হয় জমিদারকে। সবাই পুরো খাজনা মেটাতে পারে না। কৃষককে সারা বছরের খাজনা পরিশোধ করতে হয় চৈত্র মাসে। পরাণমণ্ডলের পৌষের কিস্তির 5 টাকার 1 টাকা বাকি, আর চৈত্রের কিস্তির 3 টাকা। সুতরাং পরাণকে মোট 4 টাকা নিয়ে হাজির হতে হয় জমিদারের সেরেস্তায়। কিন্তু গোমস্তার খাতায় লেখা থাকে পরাণমণ্ডলের পৌষের কিস্তির 3 টাকা বাকির কথা। সে কথা মেনে নিতে হয় পরাণকে। এছাড়াও পার্বণী উপলক্ষে নায়েব, গোমস্তা, তহসিলদার, মুহুরি, পাইক সকলকেই পার্বণী দিতে হয় পরাণকে। এরপর আষাঢ় মাসের নববর্ষের পুণ্যাহের কিস্তিতে 2 টাকা খাজনা দেয় পরাণ। এখানেই শেষ হয় না। খাজনার সঙ্গে জমিদারকে কিছু নজরানা দিতে হয়। তারপর নায়েব, গোমস্তা, জমিদারের প্রত্যেক শরিককে নজরানা দিতে গিয়ে সর্বশান্ত হয় পরাণ। ঘরে খাবারের জোগাড় নেই। আবার অন্যদিকে চাষের সময় উপস্থিত।
তাই বাধ্য হয়েই পরাণ মণ্ডল চড়া সুদে মহাজনের কাছ থেকে ধার নিয়ে আসে, আবার আগামী বছর সে সুদ সমেত ধার শোধ দিয়ে নিঃস্ব হবে। এই জন্যই প্রাবন্ধিক বলেছেন, চাষা চিরকাল ধার করিয়া খায়, চিরকাল দেড়া সুদ দেয়। খাজনার কিস্তি জমা দিতে না পারলে আরেক বিপদ এসে উপস্থিত হয় পরাণ মণ্ডলের। খাজনা জমা দিতে না পারার জন্য জমিদার বা মহাজনের পেয়াদা এসে তাকে কাছারিতে ধরে নিয়ে গিয়ে আটকে রাখে, মারপিট করে। পরাণ মণ্ডলেরা খাজনা বাকি রাখলে জমিদার তার সম্পত্তি ক্রোক করে। আইনে সাহায্য নিয়েও কোনো সুরাহা হয় না, কারণ কনস্টেবল সাহেবও জমিদারের বেতনভোগ। তিনি বছরে 2-3 বার পার্বণী পান জমিদারের কাছ থেকে। তাই স্বাভাবিকভাবে কনস্টেবল সাহেবও পরাণের মতো কৃষককে উদ্ধার করে না। উপরন্তু তিনি থানায় গিয়ে প্রকাশ করেন, কেহ কয়েদ ছিল না, পরাণ মণ্ডল ফেরেববাজ লোক, সে পুকুর ধারে তালতলায় লুকাইয়াছিল। আমি ডাক দিবা মাত্র সেখান হইতে আসিয়া আমাকে দেখা দিল। এইভাবে মোকদ্দমায় ফেসে যায় পরাণ মণ্ডল। জমিদারের খাজনা এবং মহাজনের ধার দেওয়া টাকা ও সুদের চাপে পিষতে থাকে পরাণের মতো দরিদ্র কৃষকরা। সারা বছরই তারা দুর্দশাগ্রস্ত অবস্থায় দিনাতিপাত করে। বছরের কোনো সময়েই তারা সুখের মুখ দেখতে পায় না। যদি কোনো বছর জমিতে ফসল ভালো উৎপন্ন হয়, সে বছর জমিদারের গোমস্তা পেয়াদাদের সাহায্যে ক্ষেতের সমস্ত ফসল কেটে নিয়ে তোলে জমিদারের কাছারিতে। ফলে সে বছর পরাণের মতো কৃষকদের অবস্থা হয়ে ওঠে আরও দুর্বিষহ। উৎপন্ন ফসলের কিছু অংশও পায় না নিজের সংসার চালানোর জন্য, আবার মহাজনের ঋণও পরিশোধ করতে পারে না। এরপর বাধ্য হয়েই পরাণ তার শেষ সম্বল জমি, হাল ও বলদ বিক্রি করে নিঃস্ব হয়ে যায়। আলোচ্য প্রবন্ধে পরাণ মণ্ডল একটি কল্পিত চরিত্র। এই কল্পিত প্রজাকে উপলক্ষ করে বঙ্কিমচন্দ্র প্রজার ওপর হওয়া জমিদারের অত্যাচারের কথাই বর্ণনা করেছেন, যার মধ্যে দিয়ে ব্যক্ত হয়েছে বঙ্গদেশের কৃষকদের দুরবস্থার কথা। প্রশ্নের উত্তরটিকে যদি খুব ভালো করে শোনেন তাহলে বুঝতে পারবেন ভিডিওর শুরুতেই যে 3টি প্রশ্ন দেওয়া রয়েছে সেই 3টি প্রশ্নের উত্তরই রয়েছে এই উত্তরের মধ্যে। তাই উত্তরটিকে খুব ভালো করে তৈরি করে রাখুন। উত্তরটি 18 নম্বর মানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরও একটা কথা, উত্তরের মধ্যে 2টি কোটেশন রয়েছে। কোটেশনগুলি অবশ্যই মনে রাখুন, কারণ এই কোটেশন তুলেও কিন্তু প্রশ্ন আসতে পারে। যদি এই উত্তরটাকে খুব ভালো করে শুনে রাখেন, কোটেশনগুলোকে মনে রাখেন, তাহলে কোটেশন তুলে প্রশ্ন দিলেও কিন্তু আপনাদের কোনো অসুবিধা হবে না। আপনি সহজেই প্রশ্নের উত্তরটি পরীক্ষার খাতায় করে আসতে পারবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলের সঙ্গে থাকুন। আপনার পরীক্ষা ভালো হোক। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।